আপনার কাছে প্রশ্ন, সরকার বদলে গেলে রাষ্ট্রপতির ভাষণও কেন বদলে যায়? না না, রাষ্ট্রপতির ভাষণ যেটা হয় এটা তো রাষ্ট্রপতির ভাষণ না, এটা তো বেসিক্যালি গভর্নমেন্টের ভাষণ। রাষ্ট্রপতি কি নিজে কিছু লিখতে পারে? সেটাই কেন হয়? পুরো এই যে 16 পৃষ্ঠার ভাষণটা, এই ভাষণে কি একটা লাইনও রাষ্ট্রপতি লিখেছেন? নট এ সিঙ্গেল সেন্টেন্স। পুরো জিনিসটা মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর উনি খালি পড়েছেন। আমাদের যে কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন এখন, অথবা যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়, আমি ধরলাম জুলাই সনদের যে প্রস্তাবগুলি আছে, বলছেন জুলাই সনদে যে রাষ্ট্রপতিকে আরো ক্ষমতাবান করতে হবে, ক্ষমতার ভারসাম্য করতে বলছে না? যা যা প্রস্তাব আছে জুলাই সনদে সব বাস্তবায়ন হয়, তার পরবর্তী সময় যে রাষ্ট্রপতি আসবে, সেই রাষ্ট্রপতি যখন সংসদে ভাষণ দেবে, ওটাও তার লেখা ভাষণ হবে না, ওটা সরকারের লেখা ভাষণ হবে। এটা নিয়ে তো আমি দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রপতিকে আমরা বলি জানেন দেশের সর্বোচ্চ ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি বলি, এবং তাকে আসলে সবচেয়ে অসম্মানিত অবস্থায় রাখা হয়, যে সে নিজে কিছু বলতে পারে না, অন্যের কথা তাকে উচ্চারণ করতে হয়। এটা হয়, আমি মনে করি এটা হয় উচিত না। কারণ হয় উচিত কেন, উনি ভাষণ উনি ওনার মতো দিবে, পারে না তো। আপনি মনে করবেন, আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগ খুব দুর্ভাগা একটা দল। দুর্ভাগা দল এই কারণে, তারা তাদের নির্বাচিত 2 জন রাষ্ট্রপতিকে তারা মীর জাফর বলতেছে, এর আগে বলছে শাহাবুদ্দিন আহমেদকে, হ্যাঁ, এখন বলতেছে এই শাহাবুদ্দিনকে। 2 শাহাবুদ্দিনই তাদের দ্বারাই নিয়োগকৃত। কিন্তু এই 2 জনকে তো, কিন্তু আপনি এদের জায়গায় নিজেকে বসে ভাবেন, আপনি পারবেন না তো কিছু বলতে। ওই যে লেখা তাকে দেওয়া হয়েছিল, ওর বাইরে সে কিছু পড়তে পারবে? কিন্তু তারপরেও এত আলোচনাটা কেন, যে রাষ্ট্রপতি ভাষণ দিলে কি এমন, মানে ভাষণ দিয়েছেন বা ভাষণ দেওয়ার পরে কি এমন হলো যে তাকে অপসারণ করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে? অপসারণের সঙ্গে ভাষণের তো কোনো সম্পর্ক নাই। এই যে ভাষণ নিয়ে এত আলোচনা করতেছে, জামাত এবং ইউসুফি ভাষণের জন্য তো প্রত্যাহার করলো, চলে আসলো, এই ভাষণ তারা শুনবে না, হ্যান করবে না বলছে তো। উনি যে ভাষণ দিয়ে দিচ্ছে, 15 তারিখ আবার সংসদ তো আবার রিজিউম করবে, তাই না? আবার নতুন আবার আলোচনা করবে। 15 তারিখে বসে তারা কি নিয়ে আলোচনা করবে বলেন? কি নিয়ে আলোচনা করবে? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করবে। এই সংসদের পরবর্তী দিনগুলোতে এই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করতে হবে তাকে। ওই যে 16 পৃষ্ঠা ভাষণ সবাইকে দেওয়া হয়েছে, যাওয়ার সময় সবাই ভাষণটা হাতে নিয়েও গেছে, হ্যাঁ, ওই যে ভাষণটা আছে ওইটা নিয়ে তাদের আলোচনা করতে হবে আগামী কয়েকদিন। তো যে ভাষণ তুমি বলতে দিলা না, শুনলা না, এবং তাকে বাধা দেওয়ার জন্য এত ব্যস্ত ছিলা যে জাতীয় সঙ্গীত পর্যন্ত তুমি মানে ভালোভাবে শুনতে পারলা না, ওটা দিকে মন দিতে পারলা না, এত জোরে যে আওয়াজ হচ্ছিল। আমি ওখানে ছিলাম কালকে, তো যে এটা তুমি পারলা না, এবং তুমি মানে প্রথমে কেউ খেয়ালই করে না যে জাতীয় সঙ্গীত বাজতেছে, রাষ্ট্রপতি ঢোকার সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীত বাজা শুরু করে, এটা তো ভাই নিয়ম। তারা খেয়ালও করে না, খেয়াল করেনি। কিন্তু ওই কারণে আমি অনেকে বলতেছে যে অবমূল্যায়ন করছে, ওগুলি না, আসলে খেয়াল করে না ভাই, হইচইয়ের মধ্যে খেয়াল করে না। কিন্তু আমার কথা হলো কি, রাষ্ট্রপতি ঢোকার সঙ্গে সঙ্গে তো মানে জাতীয় সঙ্গীত বাজার শুরু করে। তো ওইটা বাজার পরে আপনি দাঁড়াবেন, এত তারা ব্যস্ত ছিল এটা নিয়ে, এত সিরিয়াসলি তারা এটাকে নিয়েছে, নিয়ে এটা তারা নিতেই পারে, তাদের পলিটিক্সের নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু আপনি যে 15 তারিখ থেকে যে আপনার সংসদ শুরু হবে, এই সময় আপনি আলোচনা করবেন কি নিয়ে? আলোচনা হবে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে। শাহরিয়ার ভাই একটা কথা বলছিলেন যে বিএনপি আসলে বিভিন্নভাবে জাল বিছিয়েছে এবং এই জালে তারাই হয়তো আটকা পড়বে, এমনটাই তিনি বলার চেষ্টা করেছেন। কারণ বিএনপি এখনো সাংবিধানিক সংস্কার পরিষদের সভাটা এখনো ডাকেনি, এবং তিনি এও বলছেন যে প্রধানমন্ত্রী আসলে জুলাই ধারণ করেন না। তাহলে সংস্কারের ভবিষ্যৎটা কি? শুনেন, এই জিনিসটা হলো কি, আমি বলি আপনাকে, মানে জাল, নিজের জালে নিজে ফাঁসবেন, এই কথা বলার অর্থ হলো উনি যেটা বলতে চাচ্ছেন যে বিএনপি যে কাজগুলি করছে এই সবগুলো ওনার কাছে লজিক্যাল মনে হচ্ছে না একদম। বিএনপি কিছু কিছু জিনিস অ্যাভয়েড করে যাচ্ছে, বিএনপি কিছু কিছু জিনিস হয়তো সংবিধান সম্মতভাবেও করছে না, এগুলো তো আছেই। সত্যি কথা বলতে কি আপনার মানে এরা এত ভজগট বাঁচত না, বুঝছেন? এটা বাচ্চা কেন জানেন? 8 তারিখে শপথ নিয়েছে না, মানে শেখ হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন হয়েছে, কিসের জোরে হয়েছে? সংবিধানের কোন ধারায় হয়েছে?
সংবিধানের কোনো ধারা অনুযায়ী হয়েছে? হয় নাই। না। গণ আন্দোলনের মুখে হয়েছে। ওকে, তখন আপনাদের উচিত ছিল এই সংবিধানটাকে স্থগিত করে দেওয়া, তাহলে এত ভজগোটার বাজে না। এখন আপনাদের শখ হয়েছে যে আপনারা সাংবিধানিক সরকার হবেন, এবং এই শখের ঠেলায় আপনার মাঝখানে দেখছিলাম না, ঠেলায় তবে ঘুরতে গেছে, এখন এটা হলো এরকম ঠেলায় আনন্দে ঘুরতে গেছে। এত শখ হয়েছে তারা সংবিধান রাখবে, আবার সংবিধান মানবে না, আবার প্রয়োজন মতো রাখবে, প্রয়োজন মতো মানবে না। ভাই আমি বলি, এগুলো তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি। এখন ওই তো কি সেটাই সমস্যা তো ওখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, আপনি তো মানতে পারতেছেন না, আপনি সব মানতেছেন। সংবিধান মানলে তো আপনি সংবিধান চেঞ্জও করতে পারেন না, তো আরেক যন্ত্রণা তো আপনি তো করতেছেন। তো এখন এত কিছু করার দরকার ছিল না, প্রথমেই সংবিধানটাকে স্থগিত করে দিত, এখন দিয়ে যা দরকার আপনি করতেন, করে নিয়ে পরে আপনি ঠিকঠাক করতেন। এখন বের হওয়ার উপর কি? এখন বের হওয়ার কোনো উপায় নাই, যেমনি বেরোবেন অমনি দোষ বেরোবে একটা। এই যে বইটা রয়েছে আইনের বইটই নিয়ে, আপনি যেমনি বেরোবেন, যা করবেন চাইলে ওইটার মধ্যে একটা ভুল ধরতে পারবে কিন্তু। এখন ভুলের রাজত্বে সবাই আছেন, এখন এই ভুল সংশোধন আর আগ পর্যন্ত এরকমই চলবে। জি, আমি কোনো পর্যায়ে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই আপনাকে। প্রথমে কালকে সংসদের প্রথম আলোচনাটা অধিবেশন সভাপতিগুলোকে খন্দকার মোশাররফ হোসেন, ওনার তো করার কথা ছিল না না, সংবিধান অনুযায়ী। এবং নর্মালি কি করতে হয়, আগে সংসদের যিনি স্পিকার উনি, আমি বলবেন স্পিকার পদত্যাগ করছে, হ্যাঁ করছে। আবার স্পিকারের পদত্যাগের মধ্যে লেখা আছে যে 73-2 পদত্যাগ করছে সে, ওটার মধ্যে লেখা আছে 6, দেখেন 73-6 লেখা আছে যে যতক্ষণ পর্যন্ত নাকি সে নতুন স্পিকারের কাছে দায়িত্ব না দিবে ততক্ষণ পর্যন্ত উনি বহাল আছেন বলে গণ্য হবে। আপনি কি করবেন? আপনি করবেন নাকি? তাহলে উনি তো বহাল আছেন, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা, ওনাকে তো পাওয়া যাচ্ছে না, কে বলছে পাওয়া যাচ্ছে না? রাষ্ট্র সরকারকে একবারও বলছে যে শিরিন শারমিন চৌধুরী হাওয়া হয়ে গেছে? শিরিন শারমিন চৌধুরী তো ক্যান্টনমেন্টে ছিলেন, তো ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসার পর উনি কোথায় গেলেন? ওনাকে আপনার কার কাছে দিলেন? উনি কোথায় গেল? কেউ জানে না তো। তাহলে আপনি ঠিক আছে, তাহলে ওনাকে তো আপনার আনতে হবে। তাহলে আমি যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার শিরিন শারমিন চৌধুরীকে গুম করিয়ে আছে, এটা আপনি জবাব দেবেন কেমন করে? যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, তো ভাই শিরিন শারমিন চৌধুরী তো আমার মতো এলেবেলে কেউ না, সেটা ভিআইপি লোক, তো তাকে নাই হয়ে গেল কেমন করে? তাকে আনতেন। আচ্ছা, সে নাই, ডেপুটি স্পিকারকে আনেন। ডেপুটি স্পিকার কোথায়? কারাগারে। উনি কি কনভিক্টেড না? তো ওনাকে আমি জামিন দিয়ে নিয়ে আসেন। ভাই কয়েকটা মিনিট। এখন যদি কেউ বলে আপনি এটা করে তো বেআইনি কাজ করছেন, হ্যাঁ করছে, সত্য কথা করছে, তাহলে আপনি কি বলবেন বলেন? জি, শাহরিয়ার ভাই, আপনার একটা বক্তব্য দেখলাম আমি, যে রাষ্ট্রপতির ভাষণ নিয়েই, যে রাষ্ট্রপতি যেগুলো বলেছে সেগুলো তিনি আসলে রাজসাক্ষী হিসেবেই মানে গণ্য করা যায়, আসলে কি তাই? আচ্ছা, প্রথমে আমি ভাইয়ের কথাগুলো সবগুলোকে অ্যাডপ্ট করে নিয়ে বলতে, টাইম কম, আজকে হাতে সময় খুব কম পেয়েছে, একদম সময় নিয়ে বললাম। ভাই প্রথম বললো যে রাষ্ট্রপতি বলতে পারে না, সেজন্য আমি বললাম যে তাহলে রাষ্ট্র বিষয়ে কোনো কথা, এই কালোর কণ্ঠের যে কথাটা, এটা তাহলে বিএনপির কথা, এবং বিএনপি এই রাষ্ট্রপতিকে যে বলালেন ইউনূস সাহেবের বিরুদ্ধে। যদি ভাইয়ের কথা ঠিক হয়, ভাইয়ের কথা ঠিক না, যদি এই 72-এর কনস্টিটিউশন ঠিক হয়, তাহলে কালের ভাই বা আমার না, 72-এর কনস্টিটিউশন ঠিক হলে তাহলে কালের কণ্ঠতে যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেই সাক্ষাৎকারটা তাহলে বিএনপি তাকে দিয়ে দেওয়া আছে। দ্বিতীয় কথা, এই সংসদে যখন আপনি বক্তব্য দিবেন, যে ভাই বললো না এটা নিয়ে আলোচনা হবে সামনের দিন থেকে, তার আগে আমি বলি, আমি যদি বিরোধী দলের হতাম তাহলে আমি আগামী সংসদে রবিবার দিন দাঁড়ায় প্রথমে বলতাম এই সংসদ এই সংবিধানের আওতায় চলতেছে না, এই সংবিধানের আওতায় চলতেছে না, মানে 10 তারিখে 10টা এই মানে এই আদেশ অনুযায়ী, 10-এর আদেশ অনুযায়ী যদি আপনি আগামী 13 তারিখে যদি এই সংস্কার অধিবেশন না ডাকেন, তাহলে আপনার এই সংসদের লেজিটিমেসি নেই, এই সংসদের কোনো লেজিটিমেসি নেই। আপনি তো বললাম যে লেজিটিমেসি যদি দিতে চান তাহলে শেখ হাসিনাকে ফেরত আনেন, সব করেন, 29 সালে ইলেকশন করেন। আর যেটা বললো ভাই, এটাও কথা যায়, এটা তো একটা সিরিয়াস কোশ্চিন অফ মার্ক, যে শিরিন শারমিনটা কোথায়? আমি এই কথা এই টকশোতে বলছি যে প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসেন না কেন? আপনার যদি এতই সমস্যা হয় যে তাকে নিয়ে আসে, আপনি প্যারোলে নিয়ে আসেন, হি ইজ নট কনভিক্টেড ইয়েট,
তা আপনি তো প্যারোলে যখন নিয়ে আসেননি, তখন আপনি এই খেলাটা কেন খেলছেন ভাই? যে ওই যে ছোট বাচ্চাদের সময় না, মানে লুডো খেলতে খেলতে হারিয়ে যাচ্ছেন, লুডো ফেলে দিয়ে চলে গেলেন। আপনি তো এই খেলার মধ্যে চলে গেছেন, এবং এই খেলাটা আপনি 91 সালে খেলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে। 3 দলীয় রূপরেখা আপনি ফেলে দিয়ে চলে গেলেন। আপনাকে কেন বারবার বলা হয়েছিল? আর ইউনূস সরকারটা একটা জিনিস বলে, আজকে একটু আগে দেখলাম, আমি জানি না কতখানি সত্য, প্রেস ক্লাবে ভাই জানতে পারে, প্রেস ক্লাবে প্রণব বর্মা আর খলিল সাহেব বোধহয় একান্তে বহুক্ষণ কি করছেন, মিটিং করছেন। খলিল সাহেবই তো আপনি কিভাবে নিয়োগ দেন? এরা যখন শপথ নিছে তখনই বলছে কি, আমরা সামনের যে সরকার আসবো সে সরকারের কোনো পার্ট হব না। তাহলে আপনি যে বলতেছেন খালি 7 খ, আপনি কনস্টিটিউশনে বলতেছেন 7 খ, এই আপনি যেগুলো ইস্তেহারে দিচ্ছেন সেগুলো বাস্তবায়ন করবো, বাস্তবায়ন আপনি এখানে হাতে দিতে পারবেন না। 7 ক যতক্ষণ আছে এখানে বিদ্যমান, আপনি সংবিধানে হাত দিতে পারবেন, হাত দিলে দেশদ্রোহী। সেজন্য বললাম যে জালে অলরেডি কি হয়ে গেছেন, ফেসে গেছেন, এবং ফেসে যে কি হবে, আপনি আর বের হতে পারবেন না। বের হতে না পারলে কি হবে, আপনার কিন্তু করুণ পরিণতি হবে। তো আগামী রবিবারই হচ্ছে আপনার জন্য লাস্ট। আপনি আবার ফিরে আসেন। এই আর আদেশের কথা, আর অধ্যাদেশের কথা বললামই তো, 152-তে আইন মানে কি তাতে বলাও আছে আদেশ, আর দেখালামই তো 72-এর সংবিধানই হয়েছে আদেশের বলে। এবার আপনার প্রশ্নের একটা উত্তর দিই। দেখেন 12 তারিখে ভোট হয়েছে, আপনি 1 মাস পর, একদম 1 মাস পর কেন 12 তারিখে সংসদ ডাকলেন? খুব মেটিকুলাসলি আপনি করলেন, যাতে এটা নিয়ে আপনি বিরোধী দল বা অন্য কেউ কোনো কথা বলতে না পারে। আপনি 12 তারিখের আগে ডাকতেন, একদম 12 তারিখ লাস্ট দিন, আপনার ম্যান্ডেটরি যে দিন 30 দিন, সেদিন আপনি কেন ডাকলেন? তার মানে আপনি খেলাটা যেই খেলতেছে সে হয় খুব পাকা খেলোয়াড় একে ফেলে দেওয়ার জন্য, নাহলে সে ইম্যাচিউর হাসিনাকে নিয়ে আসার জন্য। আবার বলতেছি, যে খেলোয়াড় সে খুব পাকা খেলোয়াড়, এইসব করে ম্যাচ করবে হাসিনাকে। আপনি সেদিনও বলছি যে এখন একটা রিট ফাইল করে চ্যালেঞ্জ করলে এই সরকার অবৈধ হয়ে যাবে। আপনি যেভাবে শপথ নিয়ে সংবিধান যেভাবে আপনি সংসদ ডাকলেন এবং রাষ্ট্রপতিকে দিয়ে ভাষণ দিলেন, এই সরকার অবৈধ। কারণ আপনি সংবিধান যদি মানেন, তাহলে আপনি 29 সালের আগে ইলেকশন নাই। আপনি প্রধান বিচারপতিকে বলতেছেন 106-এর কথা, 106 যে প্রধান বিচারপতিকে নিলেন তাকে জোর করে বাদ দিলেন কিভাবে? জি শাহরিয়ার ভাই, আমাদের সময় একেবারে শেষ। মাসুদ কামাল ভাই, এনসিপির একজন নেত্রী বলছেন যে সংসদে গতকালকে এনসিপির নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহ তাদের আচরণ বা কথাবার্তা দেখে তাদের কাছে মনে হয়েছে যে সংসদে বিরোধী দল বেসিক্যালি এনসিপি। জামাত যদিও 68টা আসন পেয়েছে, কিন্তু রোল প্লে করার ক্ষেত্রে এনসিপিকেই তারা বিরোধী দল হিসেবে মনে করে। 2 মিনিট সময় আছে। শুনেন ভাই, জাতীয় সংসদ না, ওখানে সংখ্যাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন 68টা বেশি না, বা ধরো 6টা বেশি, এগুলি হলে আত্মতৃপ্তির ব্যাপার, বুঝছেন? দেখবেন কিছু লোক আছে এমনি মানে বলতেছে আমি জিতছি বলে একটা আরাম পায়, আনন্দ। 12 হাত কলা 13 হাত বিচি, এটা বলে তো লাভ নাই। আমি আগেও বলেছি, এখন অনেকে আমাকে বলে যে আপনি তো বলছিলেন যে এনসিপি একটা আসন পাবে না। আমি বলছিলাম কিন্তু আগে, আপনাদের এখানে হয়তো বলছিলাম, আমি কিন্তু এখন ওটা মনে করি যে জামাতের সঙ্গে যদি জোট না, আমি তখন বলছিলাম যে একা করলে একটা পাবে না, প্রথমে বলছিলাম। তো তারা তো বলছে যে এনসিপি যদি জামাতের জোটে না থাকতো তাহলে জামাত এতটা আসন পাইতোই না। এই তো বললাম, এখন তো মানে এটা মনের শান্তি, দেখি করবেন মনের শান্তি, যার যেমন। কিন্তু পাবলিক তো জানে রে ভাই, জামাতের ভোটে এনসিপির ভোটটা কই? ঠিক আছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে না, এনসিপি একা ইলেকশন করুক তো, দেখি কেমন এটা করে, করুক তো ভাই। ভাই এটা বলে লাভ নেই, নতুন একটা দল, তার সাপোর্টটা কোথায়? আপনি জামাতের মতো একটা পুরো জামাত, তো আমি তো মনে করি এই তাবৎ দলগুলির মধ্যে সবচেয়ে পুরোনো দল তো জামাত ইসলাম। এখন এই দলের অনেক সাপোর্টার আছে, তো তাদের ভোটে আজকে যদি কেউ বলে যে না কালকে প্রমাণ হয়েছে ওনার, আচ্ছা নাহিদ ইসলাম হলো চিফ হুইপ বানাইছে এনসিপি মানে বিরোধী দলের, তাকে চিফ হুইপটা কে বানাইছে? জামাত ইসলাম। খেয়াল করেন জিনিসটা। এখন সংসদের রীতিনীতি যারা বুঝে, ওখানে চিফ হুইপ কিন্তু গুরুত্বপূর্ণ, সেও তো ইচ্ছা করলে সবার হয়ে সব পক্ষ থেকে সে দাঁড়াবে। বিরোধী দলের নেতা তো সবসময় দাঁড়াবে না, চিফ হুইপ দাঁড়াবে, যারা কথা বলবে। এখন উনি বারবার বলার সুযোগ পাইছেন চিফ হুইপ হিসেবে বিরোধী দলের, এই জন্য নেতা হয়ে গেলেন। এগুলো অজ্ঞতা জড়িত এবং আত্মতৃপ্তিমূলক কথাবার্তা। তো
এটা বলে ওদের আরাম পায় বলতে দেন, এই আপনি না করেন না, না আটকেন না। না, Let them আটকাচ্ছি the না। mark. শাহরিয়ার ভাই এটাই যে আমি যেটা খালি বলে এই সামান্তা যে কথাগুলো বলে ওকে শোকস করে ওকে বহিষ্কার করা উচিত, এবং আপনার মাধ্যমে বলতে এনসিপি কে আজকে আমি আজ দুপুরবেলা বলছি যে এই মেয়েটাকে বহিষ্কার করা উচিত ইমিডিয়েটলি। কারণ তার কি তার হারানোর বেদনা, যে সে তো কিছু হতে পারেনি, তাকে কোনো জায়গায় ডাকে না এখন। সেই কারণে আমার যেটা মনে হয় যে এটা না করলে দলে যতখানি, যে ভাই যেটা বললে একটা আসন দেখান তো, এই যে তুষার হেরে গেছে, তুষার বলছে কি জামাত ইসলাম আমাকে ঠিক মতো সাপোর্ট করেনি বলে আমি হেরে গেছি, এটাই তো হেরে যাওয়ার পরের দিন স্টেটমেন্ট। তাহলে এনসিপির দ্বারা যদি জামাত জিততো তাহলে রে ভাই আপনারা এই কথাটা হয় কেন? তার মানে এই মেয়েগুলো আতাতাই, এরা হচ্ছে এই জুলাই সনদের সাথে, কারণ আপনি অ্যাসাসিনেট করে এনসিপির যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় যেতে পারেননি কেন? এই মূল্যায়নটা করেন। এনসিপির তো একটা বিরাট ক্রাউড ছিল, যখন তারা হলো তাদেরকে কিংস পার্টি করতে হলো কেন? তারা এতই পারে তাহলে গোপালগঞ্জ থেকে মিলিটারি দিয়ে তাদেরকে নিয়ে আসতে হলো কেন? সো এই প্রশ্নগুলোর কেন নিজেরা উত্তর দিয়ে নিজেরা সংশোধন করে আবার মানুষের কাতারে আসতে হবে। আর জামাতের পিছিয়ে এই কথাগুলো বলাচ্ছে, সেটাও ওই সামান্তাদের তো বিক্রি হয়ে থাকে, যখন যে কথা বলতে বলে সামান্তা সেই কথাই বলে দেয়। তো কোনো না কোনো এজেন্সির কথা ছিল সামান্তাকে দিয়ে বলা, না সামান্তা যে বলে দিচ্ছে। শাহরিয়ার ভাই